আসসালামু আলাইকুম। ২০২৪ সাল এখন। ডিবি প্রদানের প্রেস ব্রিফিং এর উপরে কিছু কথা বলতে চাচ্ছি। পরীক্ষার হলে ক্রাইম এবং অনৈতিক আচরণের ব্যাপারে ছাত্ররা কি আচরণ করে সে ব্যাপারে ডিবি প্রধান আজকে প্রেস ব্রিফিং দেখলাম। তো সেখানে দেখলাম প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রাইমের ধরনও পরিবর্তন হয়েছে। ছাত্রছাত্রীরা এখন ডিভাইস ব্যবহার করছে। কানের মধ্যে একটা বল ঢুকিয়ে রাখছে হলের মধ্যে গিয়ে, ইলেকট্রনিক্স ডিভাইস। একটা চিপস রাখতেছে আন্ডারগার্মেন্টস এর মধ্যে, আর পকেটে রাউটার, পোর্টেবল রাউটার রাখতেছে। বাইরের থেকে বলে দিচ্ছে এমসিকিউর জন্য ১ এর জন্য বি, ২ এর জন্য সি, ৩ এর জন্য ডি, এরকম এমসিকিউ দাগিয়ে দিচ্ছে। মানে বলতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী দাগিয়ে তারা ১০ মিনিট ১৫ মিনিটে এমসিকিউ 100% কমপ্লিট করছে এবং শতভাগ নাম্বার পাচ্ছে। তো এটা হলো ২০২৪ সালের ঘটনা। ৩০ বছর আগের ঘটনা আমরা বলি, তখন কি ছিল? তখন ক্রাইমের ধরন ছিল অন্যরকম, ম্যানুয়াল সিস্টেম। পপি গাইড নামে একটা গাইড ছিল। কিছু ছাত্রছাত্রীরা পরীক্ষার ৫ দিন ৭ দিন আগে পপি গাইড কিনতো এবং তারা যাচাই বাছাই করে, সাজেশন যাচাই বাছাই করে ওই বইয়ের পাতাগুলো কেটে দর্জির দোকান থেকে অর্ডার দিয়ে বানানো গার্ডার, রিবন, এলাস্টিক, ডয়েস্টিন, সেগুলো রিস্টের সাইজ, তারপরে আর্মের সাইজ, নির সাইজ, আন্ডার নি এবং আপার নি, তারপরে আপনার থাই, এসবের সাইজের ডায়া মেপে তারা আহ, বানিয়ে আনতো এবং সেই অনুযায়ী ওখানে কপি গাইডের সেইগুলো নিয়ে হলে ঢুকতো এবং তারা পরীক্ষা দিত। আলহামদুলিল্লাহ তারাও পাশ করে গেছে। তারা জাতিকে সাপোর্ট দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কাজে তারা আছে দক্ষভাবে। তখনকার সময় আরো কিছু ঘটনা ঘটতো, যেমন মাদ্রাসার মাধ্যমে অনেকে পরীক্ষা দিত। মাদ্রাসায় মেয়েরা পরীক্ষা দিলে তারা বোরকা পরে ঢুকতো, ছেলেরা একটু দাড়ি এবং টুপি পরে ঢুকতো। টুপির মধ্যেও তারা নকল রাখতে পারতো এবং বের করে তারা পরীক্ষা দিত। তাদের জন্য এটা ছিল বিশাল অপরচুনিটি। ইনভিজিলেটররা সেখানে তাদেরকে একটু সুযোগ দিত, যেহেতু মাদ্রাসা, তাই অনেক কিছু বলতো না, একটু ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, তো সেভাবে তারা পাশ করে যেত। আরেকটা বিষয় তখন হতো, ভাড়ায় আহ, তারা লোক আনতো। যারা একটু মেধাবী, একটু ভালো ছাত্র, তাদেরকে ১-২ মাস আগেই, পরীক্ষার ১-২ মাস আগেই বুকিং দেওয়া হতো। তো বুকিং এর মাধ্যমে তারা দেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে তারা চলে যেত এবং তারা খাতা বাইরে এনে বাঁশ বনে অথবা কলা বনে বসে তারা লিখে দিত, অথবা বাইরে থেকে সলিউশন করে ভিতরে পাঠিয়ে দিত। ভিতরে আহ, পরীক্ষার্থী এটা দেখে খাতায় টুকে দিত। তো তখন আসলে এই জিনিসটা হতো বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে, যেখানে ওই কেন্দ্রে এসিলেন্ট, টিওনো সাহেব এবং ম্যাজিস্ট্রেট সাহেব যেতে পারতো না, ওইসব জায়গায় এই কাজগুলো হতো। এবারে আসুন ৪০ বছর পরে কি হতে পারে, ৩০ বছর পরে কি হতে পারে, সেইটার প্রেডিকশন কি? সেটা হলো ৩০ বছর ৩৫ বছর পরে বাংলাদেশে কোনো পরীক্ষার সিস্টেম থাকবে না। তখন কাউকে গিয়ে হলে গিয়ে পরীক্ষা দিতে হবে না। অনলাইনে সবাই রেজিস্ট্রেশন করবে, নির্দিষ্ট কারিকুলাম, নির্দিষ্ট তার যে কোর্স কোর্স লেআউট আছে, কোর্স আউট প্ল্যান আছে, সেগুলো ধীরে ধীরে তারা কমপ্লিট করবে। রাত্রে হয়তো হঠাৎ ছাত্রের মনে হলো যে ১২টা ১টার সময় ঘুম ভেঙে যে এখন একটু পরীক্ষা দিই, তখন ২টা অঙ্ক করে দিবে অনলাইনে। এটা আবার অনলাইনে এআই এর মাধ্যমে খাতা দেখা হবে এবং এআই নির্ধারণ করবে কে কত নাম্বার পেয়েছে, কে কোন গ্রেডের স্টুডেন্ট। তো ভালো স্টুডেন্টরা হয়তো এরকম হবে যে একসাথে বসে পুরো কোর্স লেআউট দিয়ে দেবে। কেউ কেউ ২ বছর পরে এটা কমপ্লিট করতে পারবে, কেউ কেউ ৩ মাস ৬ মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে। এভাবে তাদের মান নির্ধারণ হবে এবং এভাবে লেখাপড়া আর একটা সিস্টেম পদ্ধতি চালু হবে। তো ডিবি প্রধান আজকে যেভাবে বললো, তাতে মনে হচ্ছে ৩০-৩৫ বছর ৪০ বছর পরে যখন ওই অবস্থায় আমরা যাব, টেকনোলজি যখন আরো উন্নত হবে, এআই এর মাধ্যমে যখন মেধা নির্ধারণ হবে, তখনও কিন্তু কেউ কেউ ক্রাইম করবে। টেকনোলজিকে কাজে লাগিয়ে তারাও কোনো ফাঁক ফোকর বের করবে এবং তারাও এটা করবে। তো এটা চলতেই থাকবে। ক্রাইম ছাড়া আসলে সমাজ চলবে না, ক্রাইম থাকবেই। আর যারা ক্রাইম বিরোধী আছে অপারেশনে থাকবে, ডিফেন্স বাহিনী থাকবে, তারা তাদেরকে খুঁজতে থাকবে। এটাই দুনিয়ার খেলা। এভাবেই একদিন কিয়ামত হবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবে।